আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ফ্রন্টেসের পক্ষ থেকে বুধবারের প্রথম আলোতে স্বাগত। আজকে 10 ডিসেম্বর 2025 আমরা পড়ব প্রথম আলো। তো আপনারা দেখছেন যে 10 ডিসেম্বর এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা 1948 সালের 10 ডিসেম্বর ইউনাইটেড নেশনের যে জেনারেল অ্যাসেম্বলি আছে তারা হিউম্যান রাইটস নামে একটা কনভেনশন অ্যাডপ্ট করে। তো এটা হয়েছিল ফ্রান্সের প্যারিসে। তো এই জন্য এই দিনটাকে বলা হয় বিশ্ব মানবাধিকার দিবস। এই তথ্যটা আপনারা মনে রাখবেন। তো যৌথ বাহিনী পাল্টে দিয়েছিল মুক্তিযুদ্ধের গতি। বিষয়টা কি আপনার 1971 সালের 21শে নভেম্বর আপনার মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী গঠিত হয়েছিল। এবং আমাদের জেনারেল ওসমানী তিনি কিন্তু এই যৌথ বাহিনী গঠনের বিষয়টাকে বিরোধিতা করেছিলেন। তারপরেও কিন্তু শেষমেশ এটি হয়েছিল। আমরা একটু পরে এই বিষয়টা নিয়ে বিস্তারিত পড়ব। তো নির্বাচিত সরকারের প্রতি মানুষের আশাবাদ বেশি, এবং এটা খুব স্বাভাবিক, কেননা আপনারা দেখছেন যে আমাদের অন্তর্বর্তী সরকার অনেক রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু হারিয়ে ফেলেছেন এবং অনেক জায়গায় কিন্তু তারা খুব বড়োভাবে ব্যর্থ হয়েছেন। তো মানুষ মনে করছে যে আগামী যে নির্বাচিত সরকার আসবে তারা এই বিষয়গুলোতে অগ্রণী ভূমিকা রাখতে পারবে, যেমন আইনশৃঙ্খলার ভালো নিয়ন্ত্রণ আনতে পারবে, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে সামনের সরকার সফল হবেন। তারপর দেখছেন যে আপনার নির্বাচিত সরকারের সময় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা বেশি। তো আগামী সরকার কি জুলাই সনদ বাস্তবায়ন করবে কিনা এই বিষয়টা নিয়ে একটি জরিপ হয়েছে, এবং বেশিরভাগ মানুষ মনে করছে যে হয়তো কিছুটা আপনার বাস্তবায়ন হবে, তবে পরিপূর্ণ বাস্তবায়নের বিষয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলছে মানুষের মধ্যে প্রত্যাশা রয়েছে এবং সংশয় রয়েছে। তো মানুষ যে বিষয়টি নিয়ে আশা ব্যক্ত করছে তারা বলছেন যে সামনের সরকার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বিনিয়োগ বাড়ানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নারী চলাফেরার নিরাপত্তা নিশ্চিত, মত প্রকাশের স্বাধীনতা রাখার ক্ষেত্রে সফল হবে। তো একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে, সেটা ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় টাঙ্গাইল শাড়ির বুনন শিল্প স্থান পেয়েছে। এবং এই যে অধিবেশন এটি 20তম অধিবেশন, এবং এটি ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লায় হয়েছিল। সেখানে আপনার আমাদের এই টাঙ্গাইল শাড়ির যে বুনন শিল্প সেটিকে স্থান দেওয়া হয়েছে, আপনারা মনে রাখতে হবে। এবং আপনারা জানেন যে আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, একটু কমেন্ট সেকশন জানিয়ে দিন। তারপর প্রতিদিনের মতো আমরা আজকেও কিছু তথ্য ব্রিফ করতে চাই। যেমন বাংলার প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা শশাঙ্ক। আর আপনার প্রাচীন বাংলার যে স্বর্ণযুগ সেটি মূলত গুপ্ত শাসন আমল। এই তথ্যগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এবং মৌর্য এবং গুপ্ত যুগে বাংলার রাজধানী ছিল পূর্ণনগর। আর বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় সম্রাট অশোককে। আর মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। তো এই ছিল তথ্য। এরপর আপনারা জানেন যে গতকালকে বেগম রোকেয়া দিবস ছিল, এবং 4 জন নারীকে পুরস্কৃত করা হয়েছে। তো একজন ডক্টর নাভিলা ইদ্রিস, ওনাকে মানবাধিকার বিষয়ের জন্য আপনার পুরস্কৃত করা হয়েছে। এবং ক্রিয়া অঙ্গনে আপনার ঋতুপর্ণা চাকমাকে রোকেয়া পুরস্কার দেওয়া হয়। তো এই তথ্যটা আপনারা মনে রাখতে পারেন। নারী শিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে অবদানের স্বীকৃতির স্বরূপ এই 4 জনকে বেগম রোকেয়া পুরস্কার প্রদান করা হয়। তো গত সরকারের সময় বিভিন্ন মানুষ কিন্তু গুম এবং খুনের শিকার হয়েছে, যেটি যে মানবাধিকার যে আইন আছে সেটি সম্পূর্ণ লঙ্ঘন। তো আমাদের যে মানবাধিকার কমিশন আছে সেটি কিন্তু সম্পূর্ণ অকার্যকর হিসাবে ছিল। এই জন্য সরকার কী করেছে, 2025-এ মানবাধিকার কমিশন অধ্যাদেশ জারি করেছে মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে। তো আমাদের একজন জ্যেষ্ঠ আইনজীবী শাহিদিন মালিক বলছেন যে জুলাই চেতনার মূল বিষয় হলো রাষ্ট্রের পীড়নের হাত থেকে যথাসম্ভব সুরক্ষা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা হয়নি। এখনও অনেক মানুষ কিন্তু চাঁদাবাজি, তারপরে পলিটিক্যাল যে এনফোর্সমেন্ট, এটা শিকার হচ্ছে। তো এই বিষয়গুলো তিনি বলার চেষ্টা করেছেন। তো আমরা আমাদের আজকের অভিমত বিশ্লেষণ কলামে চলে এসেছি। আপনারা দেখছেন যে মোহাম্মদ জালালউদ্দিন শিকদার অন্তর্ভুক্তিহীন নির্বাচন নিয়ে লিখেছেন। তিনি বলছেন যে এই নির্বাচন কি ভূরাজনৈতিক ঝুঁকি তৈরি করবে কিনা। তো প্রথমে তিনি যেটা বলছেন যে আমাদের রাজনৈতিক দলগুলোর আত্মসমালোচনা করা প্রয়োজন, কেননা আত্মসমালোচনার মাধ্যমে একটা দেশ টেকসই ভিত্তিক রাষ্ট্রের দিকে অগ্রসর হতে পারে। তো আমরা মনে করছি যে আমাদের সামনে নির্বাচন যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন হয় তবে আমরা আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হয়ে যাবে।
কিন্তু আমাদের দেশটা এখন এমন একটা অবস্থানে আছে, এর সামনে কিছু গুরুত্বপূর্ণ সংকট যেমন রোহিঙ্গা সংকট, ভারত চীন প্রতিযোগিতা এবং ইন্দো প্যাসিফিক উত্তেজনা, এই জটিল সমীকরণের মধ্যে হচ্ছে আমরা অবস্থান করছি। এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের নীতিগত কী সিদ্ধান্ত, সেটা নিয়ে আমাদের এখন চিন্তা করতে হবে। এবং সামনের যে সরকার আসবে সেটার থেকেও এই জিনিসগুলো এখন বেশি গুরুত্ব পাওয়া উচিত, কারণ এই যে কূটনীতির জায়গা হচ্ছে ব্যর্থতার কারণে কিন্তু আমরা এখন অনেক পিছিয়ে আছি। আমাদের যে কূটনীতি সেটা হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে ঝামেলা নয়। এই দিকটা থেকে সরে এসে আমাদেরকে এই পলিসি গ্রহণ করা উচিত যে সবার সঙ্গে বন্ধুত্ব, কিন্তু সবার আগে বাংলাদেশ। আমাদের দেশের যে অধিকার, দেশের মানুষের যে সুযোগ সুবিধা, সে বিষয়গুলো হচ্ছে সবসময় উপরের দিকে থাকতে হবে। এবং তার মাধ্যমে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ হচ্ছে অবকাঠামো বা উন্নয়নগত হচ্ছে ভালো ভালো দিকগুলো হচ্ছে আমাদের সামনে আসতে পারে। তো এখানে একটা উদাহরণ টানা হয়েছে যে দক্ষিণ আফ্রিকার কনভেনশন ফর এ ডেমোক্রেটিক সাউথ আফ্রিকা নেগোসিয়েশন, চিলির ন্যাশনাল অ্যাকর্ড, নেপালের কম্প্রিহেন্সিভ পিস অ্যাগ্রিমেন্ট দেখিয়েছে কীভাবে স্বৈরশাসকের পরেও একটা দেশকে স্থিতিশীলতার দিকে হচ্ছে নিয়ে যাওয়া যায় এবং একটি স্থিতিশীল ভিত্তি হচ্ছে তৈরি করা যায়। এই জায়গাগুলো থেকে আমাদের আসলে শিক্ষা নেওয়া উচিত এবং আমাদের যে জুলাই সনদ আছে যেন রাজনৈতিক দলগুলো সঠিকভাবে বাস্তবায়ন করে, সে প্রতিশ্রুতি যেন রক্ষা করে, সে জায়গায় জনগণকে অবশ্যই সচেতন ভূমিকায় দেখতে চায় থাকতে হবে। তো বাংলাদেশের মানুষজন হচ্ছে আপনার মানুষজনের মধ্যে একটা সংখ্যক মানুষ কিন্তু হচ্ছে আওয়ামী লীগ করেছে শুধুমাত্র তাদের ঐতিহাসিক যে মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটার কারণে। তারা কিন্তু কোনো প্রকার গুম খুন দুর্নীতি ইত্যাদির সাথে অনেকেই জড়িত ছিল না এবং এই মানুষগুলো কিন্তু এখনও দেশে আছে। তো তাদেরকে যে নির্বাচনে যে মানে গ্রহণ করা হচ্ছে না, এই জিনিসটা আসলে আমাদের দেশের স্থিতিশীলতার জন্য হচ্ছে ঝুঁকিপূর্ণ। এবং আপনারা দেখছেন যে রাজনৈতিক দার্শনিক স্যামুয়েল হান্টিংটন তার ক্লাস অফ সিভিলাইজেশনে দেখিয়েছেন যে যে শক্তি কোনো এক সময় স্বাধীনতার রক্ষা কবচ বলা হয়েছিল, পরবর্তী সময় তাকে সভ্যতার শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ পরাশক্তিগুলোর কৌশল প্রায়ই ব্যবহার ও বাতিল নীতিতে চলে। তো এটা খুব বড় একটা বিষয় এবং এই জায়গা হচ্ছে জনগণকে অবশ্যই সচেতন থাকতে হবে। এবং আমাদের ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে ভূরাজনৈতিক সমীকরণ বোঝার জন্য তিনি একটা মেসেজ দিয়েছেন। তিনি বলছেন যে যদি এই ভূরাজনৈতিক সমীকরণ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো না বুঝে, তবে আজকের সমর্থনকে চিরস্থায়ী বলে মনে করে, তবে ভবিষ্যতে তারা বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। পরিশেষ হচ্ছে গণতন্ত্র টিকে থাকে তখনই যখন রাষ্ট্র শত্রু খোঁজা বন্ধ করে, নাগরিকদের আস্থার জায়গা তৈরি করে এবং বাংলাদেশের প্রয়োজন সে একই ভোট বিবেচনা এবং আইনের শাসন, যেখানে জবাবদিহি ও অন্তর্ভুক্তি থাকবে সকল মানুষের। তো এই ছিল আমাদের তথ্য। আপনাদেরকে ইউনেস্কো সম্পর্কিত কিছু তথ্য দিতে চাই। এই ইউনেস্কো হচ্ছে কার্যক্রম শুরু করা হচ্ছে 1946 সালের 4 নভেম্বর এবং এটি কিন্তু আপনার জাতিসংঘের একটি অঙ্গ সংস্থা। আর এই যে ইউনেস্কো, এর সদস্যপদ ত্যাগ করে দুটি রাষ্ট্র, একটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এবং যুক্তরাষ্ট্র 2023 সালে এখানে পুনরায় যোগদান করে। আর শীর্ষপদ হচ্ছে মহাপরিচালক। বর্তমান মহাপরিচালকের নাম হচ্ছে আদ্রে আজুলে, ফ্রান্স থেকে। এবং এটি বিজ্ঞান অবদানের জন্য হচ্ছে কলিঙ্গ পুরস্কার হচ্ছে দিয়ে থাকে। বাংলাদেশ থেকে এই কলিঙ্গ পুরস্কার লাভ করেন ডক্টর আবদুল্লাহ আল মুদি শরীফুদ্দিন। তিনি 1983 সালে এই পুরস্কার পেয়েছিলেন। তারপর আপনাদেরকে বলছিলাম যে প্রথম পাতায় একটা বিষয় ছিল যে যৌথ বাহিনী পাল্টে দিয়েছিল মুক্তিযুদ্ধের প্রতি। তো 25শে মার্চ মধ্যরাতে যখন পাকিস্তানিরা আমাদের উপর হামলা চালায়, তো প্রাথমিক প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে আমাদের সামরিক আধা সামরিক বাহিনীতে থাকা বাঙালি যারা ছিলেন তারা। তো ধীরে ধীরে এখানে সাধারণ মানুষ যুক্ত হতে থাকে এবং গ্রুপ ক্যাপ্টেন হিসেবে মুক্তিযুদ্ধে যোগ দেয় হচ্ছে ডেপুটি চিফ অফ স্টাফ একে খন্দকার। তো অক্টোবর মাস থেকে মুক্তিযুদ্ধের অভিযানে ভারতীয় গোলন্দাজ বাহিনী হচ্ছে আমাদেরকে সহায়তা করেছিল এবং আনুষ্ঠানিকভাবে তারা হচ্ছে বাংলাদেশের যে সরকার ছিল, প্রধানমন্ত্রী, বিদেশি সরকার, আর তাদের কাছে একটা আবদার করে যে যৌথ বাহিনী গঠন হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে একটা গতি এনে দিতে পারে। এই জিনিসটা হচ্ছে জেনারেল হচ্ছে এমজি ওসমানী হচ্ছে রাজি ছিলেন না এবং তিনি এটা তীব্র বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন যদি সরকার এই বিষয়টা গ্রহণ করে তাহলে হচ্ছে তিনি পদত্যাগ করবেন। তারপরেও দেখা যায় শেষমেশ তিনি লিখিত পদত্যাগ দেননি এবং আপনার হচ্ছে 1971 সালের যে 21শে নভেম্বর মিত্রবাহিনী হচ্ছে আপনার এবং মুক্তিবাহিনী সমন্বয়ে হচ্ছে যৌথ বাহিনী গঠিত হয়েছিল। আর তারা তাদের প্রথম অপারেশন পরিচালনা করে হচ্ছে আপনার 1971 সালের হচ্ছে 3 ডিসেম্বর এবং আপনারা তো জানেন যে 16 ডিসেম্বর হচ্ছে আমরা বিজয় লাভ করি। আর সামনে যে নির্বাচন হবে এখানে সর্বসংখ্যক হচ্ছে আপনার সেনা সদস্য এবং সশস্ত্র বাহিনীর লোকজন হচ্ছে নিয়োজিত থাকবে। এর সংখ্যা প্রায় হচ্ছে 9 লাখ। তারপর আপনারা দেখেন এখানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কাউতলিতে জেলা পরিষদের ডাক বাংলার পাশে হচ্ছে 71 শহীদদের মুক্তিযুদ্ধের নাম ফলক আছে এবং এই জায়গাটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
যেটার অবস্থানগত কারণ আর কি ব্রাহ্মণবাড়িয়ার একটা গুরুত্ব ছিল, সেটা এখানে উঠে এসেছে। আমি আসলে বিস্তারিত পড়ছি না। তারপর আপনারা দেখছেন যে দুর্নীতিগ্রস্তের সঙ্গে সন্তানের বিয়ে দিতে লাভ দিয়ে চলে যায়। রিসেন্টলি একটা আলোচনা হয়েছে, সেখানে আমাদের প্রধান অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে দুর্নীতি রোধে শুধু উপদেশ নয়, কার্যকর শাস্তি, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তো বিষয়টা হচ্ছে আমাদের দেশে যদি সুশাসন থাকতো তাহলে এই দুর্নীতিটা আসলে এইমাত্র হতো না। আর বাঙালির কথা তো বলে লাভ নেই, আমরা তো অনেক সেন্সিটিভ একটা জাতি। তো আমাদের আসলে এই জিনিসগুলোর প্রতি খুব জন্মগতভাবেই হচ্ছে অনেক ঝোঁক আছে। তো আমরা যেখানেই যাই 2 নম্বরে কাজ করতে আসলে খুব বেশি পছন্দ করি। তো দুর্নীতিবাজদের হচ্ছে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে হবে, তথ্য শেয়ারিং বাড়াতে হবে। এবং আমি দেখছি যে আপনারা যত বেশি প্রচারণা করবেন, দুর্নীতি যারা করে তারা এই বিষয়গুলো আবার উপভোগ করে। কারণ যে আইনি কাঠামো আছে তাদেরকে কিন্তু আপনার যে জবাবদিহিতা আওতায় হচ্ছে নিয়ে আসতে পারে না। তাদের যে রাজনৈতিক প্রভাব, এটা খাটিয়ে সবসময় তারা এই বেড়াজাল থেকে অনেকটা নিজেদেরকে মুক্ত রাখতে পারে খুব ভালোভাবেই। তো আপনাদেরকে ভূগোলের একটা বিষয় এখানে এসেছে। আপনারা দেখেন যে সূর্য, এই সূর্যটাকে কেন্দ্র করে কিন্তু সৌরজগতের যতগুলো গ্রহ আছে তারা কিন্তু ঘুরছে। তো এই বুধ হচ্ছে আপনার সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, এবং এই বুধ কিন্তু সবচেয়ে বেশি উত্তপ্ত না, উত্তপ্ত হচ্ছে এই শুক্র। এই শুক্র সবচেয়ে উত্তপ্ত হওয়ার কারণ হচ্ছে সূর্য থেকে যখন আলো এবং হচ্ছে তাপ আসে, এই শুক্রর বায়ুমণ্ডলটা হচ্ছে আপনার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে প্রায় 96%। তো আপনারা জানেন যে গ্রিন হাউস ইফেক্ট তো আপনারা বুঝছেন। তো এই মলিকুলগুলো কিন্তু হচ্ছে তাপ হচ্ছে ধরে রাখতে পারে, যার কারণে সূর্য হচ্ছে সর্বাধিক হচ্ছে উত্তপ্ত গ্রহ, এবং পৃথিবী থেকে সূর্য সবচেয়ে কাছের গ্রহ। আর পৃথিবী থেকে নক্ষত্র হচ্ছে সবচেয়ে কাছে হচ্ছে সূর্য, আর সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টারাই। তো আপনারা একটু মনে রাখেন এই মঙ্গলের দুটো হচ্ছে আপনার উপগ্রহ আছে, একটা হচ্ছে ফেবস আর একটা হচ্ছে সম্ভবত ডিমো, আমি আসলে নামটা মনে করতে পারছি না। আর বৃহস্পতির দ্বিতীয় সর্বসংখ্যক হচ্ছে আপনার উপগ্রহ আছে, এবং এটি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। আর শনিটা মূলত হচ্ছে আপনার সবচেয়ে বেশি উপগ্রহ আছে নাসার তথ্য মতে বর্তমানে, এবং এটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ। আর মঙ্গলের যে রঙটা, এটা মনে হয় আপনার হচ্ছে লালচে, এবং হচ্ছে আপনার সবুজ হচ্ছে সম্ভবত ইউরেনাসকে বলা হয়ে থাকে। যদি ভুল করে থাকে আপনারা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো আমরা হচ্ছে আমাদের আজকের মতামত কলামে চলে এসেছি। আপনারা দেখছেন যে হেলাল মহিউদ্দিন জরিপ বা নির্বাচনের ফলাফল নিয়ে লিখেছেন, তিনি বলছেন কোনোটাই ভুল না। রিসেন্টলি হচ্ছে প্রথম আলো একটা জরিপ করেছে, আপনারা হয়তো দেখেছেন, যেখানে 66% মানুষ হচ্ছে মনে করছে আগামী নির্বাচনে হচ্ছে বিএনপি হয়তো ক্ষমতায় যাবেন বা যেতে পারেন। তো এই বিষয়টা নিয়ে খুব আলোচনা হচ্ছে। এখন জরিপের যে বিষয়টা বা গ্রহণযোগ্যতা, এই বিষয়টা নিয়ে আসলে মানুষজন অনেক কথা বলছে। তো হেলাল মহিউদ্দিন যেটা বলছেন যে বিভিন্ন দেশে নির্বাচনের আগে এরকম বহু জরিপ হয়েছে এবং সেগুলো বারবার ভুলও প্রমাণিত হয়েছে। তিনি বলছেন যে যুক্তরাজ্যে 1992 সালের নির্বাচনে যে জরিপটা হয় সেখানে দেখা যায় যে কনজারভেটিভরা হচ্ছে ওই নির্বাচনে হেরে যাবেন, এবং নির্বাচনে যখন ব্যালট গোনা হলো তখন দেখা যাচ্ছে অনায়াসেই হচ্ছে কনজারভেটিভরা হচ্ছে নির্বাচন থেকে জিতে গেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে তার মানে কি জরিপগুলো ভুল? বিষয়টা আসলে সেরকম না। 2016 সালে আপনার ব্রেক্সিট ভোটের মাধ্যমে হচ্ছে আপনার যুক্তরাজ্য যখন বলেছিল যে তারা ইউরোপিয়ান থেকে বের হতে চায়, তখন যখন জরিপ হয়েছিল তখন দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে থাকতে চায়। কিন্তু যখন ভোট হলো তখন দেখা যাচ্ছে যে গণভোটে হচ্ছে লিভ বা ত্যাগ করে হচ্ছে জিতে গেছে। এবং এরপর আপনারা দেখেন যে যুক্তরাষ্ট্রের 16 সালের যে নির্বাচন, সেখানে হিলারি ক্লিন্টনের একটা জনপ্রিয়তা ছিল, কিন্তু শেষমেশ ডোনাল্ড ট্রাম্প হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচিত হয়। তো এখানে অনেকগুলো ফ্যাক্টর আসলে আপনার কানেক্টেড। আপনারা দেখেন হয়তো যে বিশ্লেষকরা বলেছে যে যারা রিপাবলিকান দলের সমর্থক তারা অধিকাংশ হচ্ছে জরিপে অংশগ্রহণ করেনি। তো এটা একটা জরিপের যে ল্যাকিংস বলতে পারেন। তো বাংলাদেশের নির্বাচনে আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ভোটের ফলাফল হচ্ছে মেনে না নেওয়া। যার সুষ্ঠু নির্বাচন হলেও দেখা যাচ্ছে অনেক রাজনৈতিক দল বিষয়টাকে আসলে গ্রহণ করতে চায় না। তো এটা আমাদের নির্বাচনী ব্যবস্থার একটা বড় সমস্যা। তবে এখন আসলে পরিস্থিতি বা পরিবেশ হচ্ছে চেঞ্জ হচ্ছে। তো বাংলাদেশের সবচেয়ে বড় কালচারাল ব্যাকল্যাশ হচ্ছে আপনার রাজনৈতিক দলগুলো হচ্ছে ট্রাস্টলেসনেস, মানে হচ্ছে জনগণের যে আকাঙ্ক্ষা বা যে বিশ্বাসযোগ্যতা সেটা হচ্ছে তারা এখন অর্জন করতে পারেনি। এই জন্য মানুষ সবসময় হচ্ছে আশঙ্কায় থাকে। এবং 2026 সালে যে সুষ্ঠু নির্বাচন যদি হয় তবে তারাই এই নির্বাচনে জিতবেন যারা হচ্ছে যে আম নাগরিকদের বা সুইং ভোটারদের মনের মধ্যে আস্থা এবং অবস্থা তৈরি করতে পারবে। তো এই বিষয়টি এখানে উঠে এসেছে। তারপর আপনারা দেখেন যে পাকিস্তানের সংবিধান সংশোধন হয়েছে রিসেন্টলি, খুব আলোচনা হচ্ছে। এবং এই যে সংশোধনের যে অনুমোদন, এটা কিন্তু পাকিস্তানের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ
অনুমোদন করেছে। তো পাকিস্তানের সংসদ হচ্ছে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। তো এখানে এই যে অনেকগুলো আলোচনার পরে সর্বশেষ এই অনুমোদনটি হচ্ছে ফাঁস হয়েছে, এবং এর ফলে কি হয়েছে যে বিচার ব্যবস্থার অধীন সশস্ত্র বাহিনী হচ্ছে তখন হচ্ছে দায়বদ্ধ ছিল, কিন্তু এখন হচ্ছে ক্ষমতার যে পৃথকীকরণ সেটি রহিত হলো। একই সঙ্গে পাকিস্তানের বিচার বিভাগকে শাসন বিভাগের অধীন বিভাগে পরিণত করা হলো। তার মানে কি, এটা আমাদেরকে মেসেজ দিচ্ছে যে সংবিধান সংশোধন বুঝিয়ে দেয় একটি উচ্চকক্ষ ক্ষমতার ভারসাম্য বা কোনো ব্যক্তির একক ক্ষমতা কক্ষিগত করাকে নিয়ন্ত্রণের কার্যকর ভূমিকা বা কাঠামো নয়। এজন্য আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে খুব সচেতন হতে হবে। বাংলাদেশের মতো বাস্তবতায় শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো হচ্ছে প্রয়োজন, যেখানে আসলে জনগণের হচ্ছে সঠিক হচ্ছে আপনার জবাবদিহিতা নিশ্চিত থাকবে, এবং আপনার শক্তিশালী স্বচ্ছতা, এই বিষয়গুলো হচ্ছে খুব ভালোভাবে মেনটেন করা হবে। তো এই হচ্ছে তথ্য আপনারা মনে রাখতে পারেন। ইউরোপের প্রযুক্তি বেড়ে উঠছে, বিগ টেককে হচ্ছে টেক্কা দিতে হবে। আপনারা জানেন যে ম্যাক্সিমাম প্রযুক্তিগত হচ্ছে জায়গাগুলো হচ্ছে এখন আমেরিকাতে। এখন ইউরোপ হচ্ছে চায় যে তাদের যে সার্বভৌমত্ব বা প্রতিযোগিতায় হচ্ছে নিজেদের অবস্থা শক্তিশালী করার জন্য তারা এই জায়গাগুলোতে হচ্ছে বিনিয়োগ বাড়াতে আগ্রহী, এবং তারা মনে করছে এই জায়গাগুলোতে তাদের বিনিয়োগ বাড়াতে হবে। তো আপনারা একটু কমেন্ট সেকশানে জানান যে আপনার রিসেন্টলি তো অনেক আলোচনায় আছে চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতার হচ্ছে নাম কি, এবং চ্যাটজিপিটি কোন মডেলের উপর বেস করে হচ্ছে কাজ করে, একটু কমেন্ট সেকশানে জানিয়ে। তারপর এখানে একটি বিষয় এসেছে যে আমাদের অন্তর্বর্তী সরকার হচ্ছে 12টি নতুন প্রকল্প হাতে নেবে, যেখানে হচ্ছে আপনার কিছু সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তৈরি করা হবে। তো এই তথ্যটা মনে রাখতে পারেন। তো যেটা আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ভারতের উপর নতুন শুল্ক আরোপের হচ্ছে ইঙ্গিত হচ্ছে ট্রাম্পের। তো আপনারা দেখেছেন যে সম্প্রতি হচ্ছে ভারতকে 25% শুল্ক হচ্ছে জরিমানা হিসেবে আরোপ করেছে আপনার যুক্তরাষ্ট্র, কেননা হচ্ছে অপরিশোধিত তেল আমদানি করছে রাশিয়া থেকে। তো রিসেন্টলি আবার আলোচনায় আসছে ভ্লাদিমির পুতিন কিন্তু ইন্ডিয়া এসেছে, এবং তাদের মধ্যকার যে সম্পর্ক সেটি কিন্তু হচ্ছে আপনার শক্তিশালী হচ্ছে, এবং এটা কিন্তু ট্রাম্প ভালোভাবে নিচ্ছে না। তো এখন ট্রাম্পের বাহানা লাগবে। ট্রাম্প বলছে যে মার্কিন যে কৃষকরা তারা অভিযোগ করেছে যে বাইরের যে পণ্যগুলো আছে এগুলা হচ্ছে আপনার কৃষি পণ্যগুলা, এগুলো হচ্ছে তাদের যে উৎপাদন সেখানে প্রভাব ফেলছে। তো এখন কি করবে, এখন নতুন শুল্ক আরোপ করতে হবে যেন হচ্ছে যুক্তরাষ্ট্রের যে বাজার তারা বাইরে থেকে হচ্ছে প্রোডাকশন হচ্ছে কম হচ্ছে পণ্য হচ্ছে আমদানি করে। তো এই জায়গায় হচ্ছে আপনার ইন্ডিয়াকে হচ্ছে বলি বানানো হবে আর কি। তো আমরা হচ্ছে আমাদের আজকের আন্তর্জাতিক অংশে চলে এসেছি। আপনারা দেখছেন যে গাজা থেকে সরছে না সেনা, নতুন সীমান্ত ঘোষণা। তো এই যে অঞ্চলটা এটাকে হচ্ছে হলুদ সীমারেখা লাইন বলা হচ্ছে, এবং ইসরায়েল বলছে যে তারা এই অংশটুকু পর্যন্ত যে অংশটুকু আছে এটি ইসরায়েল নিজেদের সীমান্ত হিসেবে দাবি করছে। তো এখানে হলুদ সীমারেখার হচ্ছে একটা সংজ্ঞা এসেছে যে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে উপত্যকাটিতে নির্দিষ্ট সীমারেখা বরাবর সেনা সদস্য সরিয়ে নিয়েছিল ইসরায়েল। ওই সীমারেখাকে বলা হচ্ছে ইয়েলো লাইন। ঠিক আছে, তো এখানে দেখেন এই ইয়েলো লাইনের মধ্যে কিন্তু রাফার যে অঞ্চলটা এটা কিন্তু পুরোপুরি হচ্ছে আপনার ইসরায়েলের অধীনে চলে গেছে, এবং এটা আপনারা মনে রাখতে পারেন। এবং এই যুদ্ধ শুরু হয়েছিল আপনার 23শে অক্টোবর হচ্ছে 2023 সাল থেকে। টানা 2 বছর ইসরায়েল হচ্ছে আপনার ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর কিন্তু হামলা চালিয়েছে। তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে 20 দফা শান্তি চুক্তি সেই পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলকেই হচ্ছে তাদের সেনা প্রত্যাহার করার কথা ছিল, কিন্তু তারা সেটা পুরোপুরি মানছে না। তারা অভিযোগ করে যাচ্ছে বারবার যে হামাসের যে প্রোটোকল মানার কথা সেটা হামাস হচ্ছে লঙ্ঘন করছে। কিন্তু যদিও বাস্তবে দেখা যাচ্ছে যে যুদ্ধবিরতির পর গাজায় 360 জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে হচ্ছে ইসরায়েল। তো এটা মনে রাখতে পারেন। এরপর দেখছেন ভারতকে আপনার পাকিস্তানের যে চিফ মার্শাল আসিম মুনির হচ্ছে আপনার হুঁশিয়ারি দিয়েছে, এবং আপনারা দেখছেন যে শান্তির জন্য ভূখণ্ড ছাড় নয়, এবং জেলেনস্কি তার স্পষ্ট মতামত দিয়েছে, বলছে যুদ্ধবন্ধে বা শান্তি চুক্তি করার জন্য রাশিয়াকে কোনো ভূখণ্ড ছাড় দেবে না তারা। তিনি বলেছেন ইউক্রেনের সংবিধান ও আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ধরনের চুক্তি করার কোনো সুযোগ নেই। তো আমরা হচ্ছে আমাদের আজকের পত্রিকার সর্বশেষ অংশে চলে এসেছি। আপনারা দেখছেন যে প্রজনন স্বাস্থ্যে প্রভাব ফেলছে জলবায়ু পরিবর্তন। খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে হয়তো জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে অনেক মানুষ হচ্ছে আপনার অভিবাসিত হয়, এবং তারা কিন্তু তাদের হচ্ছে যে স্থানচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে এবং দারিদ্র্য বাড়ছে। তো টিকে থাকার জন্য এই পরিবারগুলো কী করছে, তাদের যে মেয়েরা আছে তাদেরকে হচ্ছে বিয়ে দিচ্ছে, এবং অল্প বয়সে কিন্তু তাদের বিবাহ হয়ে যাচ্ছে, এবং এটাকে আমরা বলি হচ্ছে বাল্যবিবাহ। এবং দুর্যোগ প্রবণ এলাকায় লিঙ্গভিত্তিক এই সহিংসতার হার অনেক বেশি, এবং তাদের যে প্রজনন স্বাস্থ্য বা হচ্ছে সন্তান কনসিভের পর যে প্রপার ট্রিটমেন্ট বা পুষ্টিকর যে ব্যাপারগুলো আছে এগুলো সঠিকভাবে আসলে মেনটেন করা সম্ভব হয় না। তো এটা একটা ঝুঁকির কারণ, এবং দুর্যোগের কারণে প্রায় 63 লাখ হচ্ছে মানুষ হচ্ছে স্থানচ্যুত হয়েছে।
তো আমরা এরপর একটা বিষয় নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করি। আমি সুলতানের ড্রিম বইটা কখনো পড়িনি, তবে আজকে যখন আসলো তখন দেখলাম যে এখানে বেগম রোকেয়ার যে একটা বিষয় উঠে এসেছে। তিনি নারীবাদী একটা ইউটোপিয়ার কল্পনা করেছিলেন, এবং এই কল্পনায় তিনি যেটা ভেবেছেন সেটা ওই এলাকায় আপনার ওই অঞ্চলটাতে নারীরা হবে সব ক্ষমতার মালিক। তারা বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি সব কিছু দেখবেন, আর ছেলেরা হবে ঘরের কাজ করবে। এই স্বপ্ন তিনি দেখেছেন। আমি জানি না আসলে এই স্বপ্নের অনুপ্রেরণা তিনি কীভাবে পেয়েছেন। এবং সুলতানার ড্রিম এখন নারীকে পথ দেখাচ্ছে। অনেক নারী এই আলোকিত হয়ে অনেক ভালো ভালো কাজ করছে বলে মনে করেন অনেকেই। যাই হোক, বলিভিয়ার আন্দিজ পর্বতমালার অঞ্চলে 6 কোটি বছর আগের হাজার হাজার ডাইনোসরের পায়ের ছাপ পাওয়া গেছে। এবং এই আন্দিজ পর্বতমালা এটা কোথায়, একটু কমেন্ট সেকশনে জানাই দেন। তো ধন্যবাদ সবাইকে। আজকের প্রথম হলো এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আই হোপ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।